দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। 25শে মার্চ কাল রাত এবং রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে প্রথমবারের মতো গণহত্যা দিবস পালিত হচ্ছে। আমরা সেই প্রথমবারের মতো পালন করতে যাচ্ছি বলে আমরাও সন্ধ্যা থেকে সংবাদের পাশাপাশি এই দিনটিকে বিশেষভাবে আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি। বিশেষ করে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত সে সময়ে যারা মুক্তিযোদ্ধা, যারা প্রত্যক্ষদর্শী, যারা গবেষক কিংবা নীতি নির্ধারণী জায়গায় যারা আছেন তাদের প্রত্যেককে যুক্ত করে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করার চেষ্টা করছি। আমরা আপনারা জানেন এখন রাত 10টা বাজে এবং 11:30টার পরেই হয়, 10টার কিছু বেশি সময়, এবং আজকের এই রাতেই 11:30টার পরে কিছু সময় পরেই পৃথিবীর মানুষের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে সবচেয়ে বর্বরতম সামরিক অভিযানটি পরিচালিত হয়েছিল 1971-এর 25শে মার্চের এই রাতে। পাকিস্তানি বাহিনীটি পরিচালনা করেছিল অপারেশন সার্চলাইট এবং সেটি পরিচালিত হওয়ার মধ্য দিয়ে সেই রাতেই পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করছে 28 মার্চে যে সেই রাতে নিউ ইয়র্ক টাইমস বলছে 10,000 হত্যা করা হয়েছিল। 1 এপ্রিলে সে নিউ ইয়র্ক টাইমস বলছে 25,000-এরও অধিক হত্যা করা হয়েছে। কিন্তু সাধারণভাবে সংখ্যাটি আমরা এখন অনেকেই বলে থাকেন 50,000-এরও অধিক এক রাতে হত্যা করা হয়েছে। আমরা যেটা বুঝতে চাই সেটি হলো 25শে মার্চ রাত থেকে 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত যে প্রায় 9 মাস ব্যাপী গণহত্যা চলেছে, আয়তনের অর্থে 56,000 বর্গমাইল জুড়ে 30 লক্ষ মানুষকে হত্যা করা, বেসরকারি হিসেবে 4 লক্ষেরও অধিক নারী ধর্ষণ করা হয়েছে। এই আয়তন এবং হত্যাযোগ্য বর্বরতার বিবেচনায় যেই পরিধিতে এই হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে সেটি বিশ্ব ইতিহাসে বিরল। এরকম একটি সময়কে, এরকম একটি অধ্যায়কে আমরা কেন আন্তর্জাতিকভাবে কিংবা জাতীয়ভাবেও এতদিন গণহত্যা দিবস হিসাবে পালন করতে পারিনি সেটি একটু বোঝার চেষ্টা করব, এবং আন্তর্জাতিক পরিসরে কিভাবে এই গণহত্যার স্বীকৃতি আদায় করা যায় সেটিও বোঝার চেষ্টা করব। আমাদের সাথে আছেন নীতি নির্ধারণী জায়গা থেকে আমাদের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আকম মোজাম্মেল হক, আছেন আফসান চৌধুরী, সাংবাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা করে থাকেন। আপনাদের দুজনকে স্বাগত। আমি যদি সরাসরি একটু আলোচনায় যাই মাননীয় মন্ত্রী আপনার সাথে, আপনি নিজে বলেছেন, বিশেষ করে আমরা গণমাধ্যমে আপনার একটি মন্তব্য দেখতে পাচ্ছি যে আপনি বলেছেন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিকভাবে যেন 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করা হয় এবং গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি যেন আদায় করা যায়। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এটিকে অর্থাৎ 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করার জন্য যারা আসলে এতদিন ধরে কাজ করে এসছেন, সেই সমস্ত গবেষক এবং যারা অ্যাক্টিভিস্ট, তারাই বলছেন যে 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করার যে ট্রেন্ড, ইতিমধ্যে আমরা সেটা ফেল করেছি। কারণ ইতিমধ্যে গণহত্যা দিবস চালু আছে 9 ডিসেম্বর। আপনি যদি আপনার মন্তব্য করেন, আসলে কি সম্ভব? দেখুন, প্রথমত আমি অবলীলাক্রমে স্বীকার করছি যে এই অনেক বিলম্বে আমরা গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটা এই মুহূর্তে আমাদেরকে নেওয়াতে আরো বেশি উদ্বুদ্ধ করেছে, যেটা উচিত ছিল। তারপরেও অস্বীকৃতি, যে গণহত্যা করিনি। পাকিস্তানি তো বলছেই, পাকিস্তানের সাথে সুর মিলে যখন বেগম খালেদা জিয়াও বলেন যে এত লোক মারা যায় নাই, তখন বোঝা গেল যে এই চক্রান্ত কত গভীরে। সেই জন্য আমরা বিলম্ব হলেও আমরা জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিয়েছি। এখন গণহত্যা দিবসের 9 ডিসেম্বর যেটা পালিত হচ্ছে, তার পিছনে কোনো যুক্তি নেই। একটি যুক্তি যে 9 ডিসেম্বর তার আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল, সেই জন্য ওই দিবসটা বেছে নিয়েছে। যেমন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর পেছনের ইতিহাসটা হচ্ছে ঢাকাতে বা বাংলাদেশে হয়েছিল, এটাকে কেন্দ্র করে।
ওইরকম 9 ডিসেম্বরের কোনো পেছনের ইতিহাস নেই। আমরা গণহত্যার যদি আপনি বিভিন্নভাবে চিন্তা করেন, একদিনে যদি আপনি ধরেন 2 বছরে কোথাও 2 বছরে এত 2 কোটি লোক মারা গেছে বিশ্বযুদ্ধে, বা অনেক জায়গায় যে লোক মারা গেছে, এটা যদি আপনি এবারে যে দৈনিক একটা হার ধরেন, তবে আমাদের বাংলাদেশে 12,000 লোক আসে। এত লোক কোনো দেশে মারা যায়নি। এর চেয়ে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা কেউ আমরা বলি নাই, যে 25শে মার্চ কিন্তু আমরা পাকিস্তানের অংশ ছিলাম, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তার অর্থ নিজ দেশের জনগণকে, ওই দেশের বর্বরিত মানে যারা ক্ষমতায় ছিল, অধিষ্ঠিত ছিল, সেই বর্বরেরা তার দেশের জনগণকে নিরস্ত্র, নিরীহ, বৃদ্ধ, বয়স্ক, শিশু, নারী, ঘুমন্ত মানুষকে নির্বিশেষে হত্যা করেছে। এটা দুনিয়ার ইতিহাসে নাই যে নিজ দেশের নাগরিকদের হত্যা করে। যুদ্ধের সময় এক দেশ অপর দেশের নাগরিকদের হত্যা করেছে। স্বদেশের লোকদের উপর যে হামলা, এই হামলার নজির নেই। আমরা 25 তারিখের হামলাকে যদি আমরা স্বদেশী মানুষের উপর হামলা ধরি, এইটার কোনো জবাব নেই। তারপর যুদ্ধের সময়টা আমরা এটা এক সাইডে রাখলাম। সেই জন্য আমি মনে করি আমরা যদি কূটনৈতিকভাবে তৎপরতা চালাই, বিভিন্ন দেশে 25শে মার্চের গণহত্যার সেই কাল রাত্রের চিত্রাবলী, দৃশ্যাবলী যদি আমরা সব দেশে দেশে প্রচার করতে পারি আমাদের এমবাসির মাধ্যমে, তারপরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য কূটনীতিবিদরা যায়, আমরাও বিভিন্ন দেশের বিভিন্ন সুযোগ থাকে আমাদেরও কিছু বলার, সেখানে বলে আগে জনমত গঠনটা করে তারপরে প্রস্তাবটা উত্থাপন করতে হবে। যদি আমরা হুট করে কালকে এই প্রস্তাব উত্থাপন করি, ধরেন পাকিস্তান তো এটা আপত্তি করবে, এরকম যে বলে যে হ্যাঁ একটা আছে, যে কথাটা আপনি বললেন 9ই আগস্ট ডিসেম্বর আছে আবার কেন, যুক্তিটা কি? তাহলে একবার নাকচ হয়ে গেলে পাকিস্তানিরা আবার বলার সুযোগ পাবে যে কই আমরা তো গণহত্যা করিনি, কিন্তু জাতিসংঘ তো না করে দিয়েছে। কাজে আমাদের বুঝে সুঝে কাজটি করতে হবে। সেই জন্য আমাদের স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করছে। যদি আমাদের যদি একটু সময়ও লাগে, জি। 1-2 বছর যদি সময়ও লাগে, তো এই সময়টুকু আমরা ব্যয় করব কূটনৈতিকভাবে প্রচারণা যারা চালাবো, কূটনৈতিকভাবে এটা বোঝানোর চেষ্টা করব। এবং আমার মনে হয় যে দেশের ধরেন বড় বড় শক্তি লোকেরা যারা তখন ক্ষমতায় ছিল 71 সালে, তারা যদিও আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু সেই সমস্ত দেশের আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, তাদের জনগণ কিন্তু আমাদের সপক্ষে ছিল। কাজেই পট পরিবর্তন হয়েছে। ওই মানে কিসিঞ্জারও বলতে বাধ্য হয়েছে যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। কাজে আমার মনে হয় যে 25শে মার্চের যেহেতু একটা ইতিহাস আছে, সেই জন্য 9ই ডিসেম্বর পরিবর্তে 25শে মার্চ আনা সম্ভব, এবং আমরা সেই লাইনেই কাজ চালিয়ে যাব। এখনো তাহলে স্ট্র্যাটেজি নিয়ে কাজটা চলছে, যে কোন প্রক্রিয়ায়, অবশ্যই কোন কৌশলে আমরা যাব। একটা দিবস একদিন ঘোষিত আছে, জি জি সেটাকে আরেকটা দিবসে ঘোষণা করতে হলে এটা শিফট হবে, যে জি এটার একটা যুক্তিসঙ্গত কারণ, গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত কারণ সকলের কাছে হতে হবে। তো তবে অধিকাংশ রাষ্ট্রের কাছে হতে হবে। সেটা আমরা চট করে বললাম আর হয়ে যাবে, তারা তো আমাদের সেই ইতিহাস সেভাবে জানে না। আর এটাও দেখেন পাকিস্তানিরা এই যে একতরফাভাবে বই লিখে যাচ্ছে, দিনের পর দিন লিখে যাচ্ছে যে গণহত্যা হয় নাই কোনো কিছু, বরঞ্চ এক লোক লিখেছে যে 25শে মার্চ নাকি আমরাই মানুষ মেরেছি। কাজে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা কিন্তু সেখানে সফল হই নাই, যে তাদের মোকাবেলা করতে পারি নাই সেভাবে। কাজে আমাদের সেই জায়গাটুকু, ক্যাপটুকু পূরণ করে আমাদের আগাতে হবে। জনাব আফসান চৌধুরী, আপনার কাছে যদি আমি একটু আসি, সেটি হলো যেটি মাননীয় মন্ত্রীও বললেন, যে এক ধরনের অস্বীকারের রাজনীতির মধ্যে আমরা দীর্ঘ সময় ধরে ছিলাম, আছি, যেই কারণে 46 বছর পরে, এটা একটা বড় কারণ, 46 বছর পরে জাতীয়ভাবে পালিত হওয়া কিংবা সিদ্ধান্ত নিতে এত দেরি হওয়া। একটু যদি আপনার কাছে বুঝতে চাই, যে আমরা সাধারণভাবেও আলোচনায় এবং টেক্সটে অনেক সময় দেখতে পাই অস্বীকারের রাজনীতির দুইটা পয়েন্ট, যদি আপনি একটু ব্যাখ্যা করেন। একটি হলো যে এত বড় একটা গণহত্যা হয়েছে, সেটা আমরা পশ্চিমা দেশগুলোকে এক ধরনের অস্বীকার করতে দেখি, নাম্বার 1। নাম্বার 2,
71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এখনো আমরা নানা জায়গায় দেখি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ভারতের যুদ্ধ বলে থাকে। তো এগুলো কি করে আমরা অ্যাড্রেস করব, এগুলো অ্যাড্রেস করার প্রক্রিয়া কি হবে? ধন্যবাদ। আমার মনে হয় না আমাদের সমাজে অস্বীকারের বিষয়টা আছে, একেবারেই নেই। আমি তো সারা বছরের প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করি, আমি এটা দেখি না। যেটা হতে পারে যে রাজনৈতিক কারণে, কৌশলগত কারণে, অবস্থানের কারণে এই বিভিন্ন কথাবার্তা বলা হয়, এতটা হয়েছে, এই হয়নি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটার মধ্যে কোনো এটা নেই। এটা হলো আমরা যেটাকে বলি সরকারি পরিসর বা প্রাতিষ্ঠানিক পরিসর, সেখানে তাদের বিভিন্ন কারণে থাকতে পারে, সেগুলোর সঙ্গে আমার যোগাযোগও নেই, আমি যোগাযোগ রাখিও না। আর দ্বিতীয়ত যেটা আপনি বলছিলেন যে আন্তর্জাতিকভাবে যেটা মানুষ বলে থাকে, এটা এর একটা কারণ হচ্ছে কেন তারা এই কথাগুলো মানে, সেটা হচ্ছে যে আমাদের দেশে এই 71 সাল বিষয়ক খুব গ্রহণযোগ্য মানের, যেটা মোজাম্মেল ভাই বলছেন, কাজ কিন্তু হয় না। আমি ধরুন 5,500 6,000 বই লেখা হয়েছে 71-এর ওপরে, সব ক্ষেত্রে কিন্তু সবগুলো গবেষণামূলক না। আপনি যদি নিজের কেসটাকে প্রতিষ্ঠিত করতে চান, আপনি যদি মামলায় উকিল হয়ে দাঁড়াতে চান, আপনাকে তো যুক্তিতর্ক প্রমাণ দিয়ে কথা বলতে হবে, আপনি তো আবেগ দিয়ে কথা বলে লাভ হবে না। তো যেহেতু অনেক মানুষ আমার কাছে তাদের বইপত্র নিয়ে আসে, আমি এটাই দেখি, কিন্তু এর মধ্যেও অনেক মানুষ কিন্তু খুব উন্নত মানের কাজ করছে। এরা কিন্তু ঢাকারও মানুষ না, কেউ সুবিধা পাওয়া, পৃষ্ঠপোষকতা পাওয়া মানুষ না। তো এরকম যখন হয়, আমার মনে হয় আমাদের পরিসরটাকে বাড়িয়ে যদি গবেষণার ক্ষেত্রে, আমি আমি বলছিলাম যে একটা যদি কমিশন করা হয়, যার দায়িত্ব হবে তথ্যগুলো সংগ্রহ করা, এই তো সারা জীবন চলবে, সারা জীবন আমরা মরে যাওয়ার পরও লক্ষ্যে তথ্য সংগ্রহ বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ে একটি কমিশন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয় একটি কমিশন, যার মধ্যে গণহত্যা অবশ্যই একটা বিষয়, সরকারিভাবে বেসরকারি, সরকারিভাবে যদি টাকা পয়সা তো আর মানুষ করতে না, আমরা যারা খয়রাতের পয়সা দিয়ে মুক্তিযুদ্ধের গবেষণা করি, আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয়, লোকজনের হাত পা ধরে বলতে হয় 20,000 টাকা দাও, 10,000 টাকা দাও, এরকম অবস্থা। এই দেশের মানুষ কিন্তু আসলে খুব একটা জানতে চায় না, ভদ্রলোকরা, সাধারণ মানুষের মধ্যে 71টা রয়ে গেছে। এবং আপনাদের টেলিভিশনেও যখন প্রোগ্রাম হয়েছে, ওই প্রোগ্রামে আপনি দেখবেন যে মানুষগুলো কিভাবে রাখে, ওর মনে রাখা ছাড়া উপায় নেই, কারণ ওটা ওর গোটা জগৎ। আপনি ওই যে বিজয় দিবসে আমরা যে 3 দিন ব্যাপী করেছিলাম মানসিক বিজয়, সেটি মাননীয় মন্ত্রী আপনি বোধহয় একটা শব্দ আপনি বলেছেন যে অনেক সময় এটাকে বলে পাক ভারত যুদ্ধ, ভারতীয় সৈন্যরা নাকি বলে, ভারতীয় সরকার কখনো বলে নাই, বা ভারতের যে সৈন্যরা যে বিভিন্ন সময় আসে, আমরা প্রতি বছর তাদের সম্মাননা দেই, তারা যে আসে, গত বিজয় দিবসও আসছে, যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, তারা কিন্তু যে কথা বলে, নিশ্চয়ই আপনারাও প্রচার করেন, তারা অবলীলাক্রমে স্বীকার করে যে মুক্তিযুদ্ধদের যে তাদের যে স্পিরিট দেখেছে, তারা তাদের যে চেতনা এবং তাদের যে দেশপ্রেম এবং তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, ভারতীয় সৈন্য বলছে যে এরা অকল্পনীয়। তারা আমাদের শেষ মুহূর্তে এসে তারা যদি না আসতো, হয়তো আমাদের সময় আরো বেশি সময় লাগতো, এ কথা ঠিক। তাদেরটা আসার কারণে ত্বরান্বিত হয়েছে, এবং তারা আসার আগে যখনই পাক ভারত যুদ্ধ শুরু হয়, এই ভুলটা শ্রীমতী ইন্দিরা গান্ধীও করতে গিয়েছিলেন। তিনি হুকুম দিয়েছিলেন যে ইস্টার্ন সেক্টরে আক্রমণ করুন। তখন এই কথা সংবাদ পাওয়ার পর তদানীন্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে টেলিফোনে বললেন যে ইউর এক্সেলেন্সি, আপনি, এটা তো এখন বাংলাদেশ, এটা পাকিস্তানের অংশ নয়, এবং সে ব্যাপারে আপনি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও বাংলাদেশ সরকারকে সর্বতভাবে সাহায্য করছেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী জানতে চাইলেন যে আপনার ইটা কি, আপনার সাজেশনটা কি। তিনি বললেন যে বাংলাদেশে যদি ভারতীয় একটি সৈন্য ঢুকতে হয়, আমার সাথে বাংলাদেশ সরকারের সাথে আপনাকে চুক্তি করতে হবে এবং এলাইড ফোর্স গঠন করতে হবে, মানে যৌথ বাহিনী গঠন করেছে। তারপরে ভারতীয় সৈন্য আমাদের সাথে যোগ দিয়েছে। কাজে ভারতীয় সৈন্য এককভাবে এই দেশে প্রবেশ করতে পারে নাই। আমাদের মুক্তিযোদ্ধাদের সহায়তায়, মুক্তিযুদ্ধের সরকারের, মুজিবনগর সরকারের অনুমতিক্রমে আমরা সহায়তা চেয়েছি, সেই সহায়তা দেওয়ার জন্য তারা আসছে। কাজে ভারত আর পাকিস্তানের যুদ্ধ, এটা বলার কোনো সুযোগ নেই। আর সেই যুদ্ধটা তো হয়েছিল ডিসেম্বর মাসে,
তাহলে আমরা এই 9 মাস কি করলাম? 9 মাস তো নিশ্চয়ই এটা মানুষ, বাংলাদেশের মানুষ ঘাস কেটে নেই। 9 মাসে যে পাক হানাদার বাহিনীর এত মানে পরাজয় হইলো, এত কিছু ডিস্ট্রয় করে দিল, তাহলে সেগুলো থাকে কোথায়? কাজে যারা বলার তারা বলবে, যারা আমাদের মুক্তিযুদ্ধকে মানে না, আমাদের স্বাধীনতাকে স্বীকার করে না, তারাই প্রকারান্তরে ঘুরিয়ে নানাভাবে ফিরিয়ে, বিভ্রান্ত। নানা রকম কুযুক্তি দিয়ে, এগুলো ফ্যালাসি বলে, এগুলো দিয়ে এটাকে বিতর্কিত করতে চায় আমাদের মুক্তিযুদ্ধকে। কিন্তু মাননীয় মন্ত্রী যেটি যেটি আমি আফসান একটু চৌধুরী যোগ করে নিয়ে জি, কথাটা, জি, সেটা হচ্ছে যেটা মোজাম্মেল ভাই ভালো কথা বলেছেন, ভারতীয়দের কাছে পাকিস্তানি হচ্ছে প্রধান শত্রু। বাংলাদেশের স্বাধীনতা, আমি একটা লেখায় লিখেছিলাম যে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় এটা বাংলাদেশের মানুষ করে দিয়েছে 71 সালে। কিন্তু ভারতের কাছে পাকিস্তান যে আলাদা হয়েছে বা পাকিস্তান দ্বিখণ্ডিত, আমি মনে করি না পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে, আমি মনে করি আমার রাষ্ট্র জন্মেছে। আমার কাছে এই বাস্তবতাই নাই। তো তাদের মধ্যে একটা জনপরিসরে এই ভাবনা থাকতে পারে, কিন্তু এটার সঙ্গে আমার মনে হয় না আমার মুক্তিযুদ্ধর যে অবস্থান তার পয়েন্টটি আমরা যে না, কারণে সেটা পাকিস্তানিরা বেশি করে বলে যে আমাদের পূর্ব পাকিস্তান এটা ভারতের দখল করে নিচ্ছে, এবং আমরা ভারতের, তাদের ভাষায় আমরা ভারতের অংশ। ওরা এরকমই মনে করে যে আগে আমাদের দখলে ছিল, এখন ভারতের দখলে। এই সমস্ত ধরেন কি বলবো, যে উজবুক লোকদের যা কিন্তু যেটি হচ্ছে যে এই আলোচনাটি কেন বক্তব্য দেয়। আজকেও যদি আপনি কাগজগুলো, আমরা গণমাধ্যমে যে কাগজ, যে কয়েকটি বিভ্রান্তিমূলক কিংবা অস্বীকারমূলক আলোচনা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে এত সংখ্যক লোক শহীদ হয়নি, এত সংখ্যক লোক একটা কথা নারী বলি, নির্যাতিত হয়নি বা আমি ধর্ষিত হয়নি। ছোট্ট একটা কথা বলি জাতির উদ্দেশ্যে। জি জি আচ্ছা, ধরেন দ্বিতীয় মহাযুদ্ধে বলা হয় 2 কোটি লোক মারা গেছে, 60 লক্ষ ইহুদি মারছে, কে কে গুনেছে? এগুলো গোনার, এগুলো বলার একটা আন্তর্জাতিক সিস্টেম আছে। এবছর বলছে যে আমেরিকাতে ধরেন 20 লক্ষ টন আলু হয়েছে, এটি প্রতিবারই কেজি মেঘে দিয়ে আসে, তারা এগুলোর একটা সিস্টেম আছে, এইভাবে গণনা করে। বাংলাদেশে এবছর এত মন ধান হয়েছে, আমরা বলি, সরকার প্রতি বছরই বলে, সব দেশেই বলে। কিভাবে বলে? এটার একটা সিস্টেম আছে কাউন্টিং এর, সেইভাবে গণনা করে বলা হয়। তবে 30 লক্ষ করে আমরা কি গণনা করছি, একজন বেশিও তো হইতে পারে, দুজন কমও হইতে পারে, বাট ঐতিহাসিক সত্য যখন সবাই মেনে নেয়, সেটাই সত্যে পরিণত হয়। 60 লক্ষ ইহুদি মেরেছে, এটা সকলে, সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছে, এইটাই সত্য। 2 কোটি লোক মারা গেছে, দ্বিতীয় মহাযুদ্ধে মেনে নিয়েছে সকলে। 30 লক্ষ লোক মারা গেছে, সকলে মেনে নিয়েছে, এইটাই সত্য। আর ধরেন তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে না, কমই মরছে, তার অর্থ কি গণহত্যা হয় নাই? তার অর্থ কি স্বাধীনতা হয় নাই? নাম্বারিং কতজন মানুষ মারা গেল, এইটার মধ্যে এইটা কি মুখ্য বিষয়, না দেশের স্বাধীনতার মুখ্য বিষয়? আমরা কোনটা আপনার কাছে বড়? কমই মরছে, তো মরছে তো, মারলো কারা, তারা কারা, তার সম্বন্ধে বলে না কেন? যদি বেগম খালেদা বলতে চান, আমি ধরে নিই 10 জনই মারা গেছে, এই 10 জন মারলো কে? উনি তার বিরুদ্ধে কথা বলুক, যারা মারছে সেই খুনিদের বিরুদ্ধে একটু মুখ খুলে বলুক যে এই খুনির এই 10 জন লোকই মারছে, 30 লক্ষ বাদ দেন। জি, আমরা ছোট্ট একটা মন্তব্য নিয়ে আপনার বিরতিতে যাব। সেটি হচ্ছে যে জনাব আফসান চৌধুরী যেটি বলছিলেন যে ধরুন এই যে বিভ্রান্তি কিংবা অস্বীকারের রাজনীতি আছে, আসলে মুক্তিযুদ্ধ নিয়ে একটা ঠিকঠাক গবেষণা হওয়া দরকার, যেটি আফসান চৌধুরী করার চেষ্টা করছেন। তিনি বলছেন যে সরকারিভাবে আসলে একটি কমিশন হওয়া দরকার, পৃষ্ঠপোষকতা থাকা দরকার। সেটির উদ্যোগ আপনারা নিচ্ছেন না কেন? উনি তো বললেনই যে এক ধরনের ক্ষয়রাতি প্রক্রিয়ায় গবেষণা করতে হয়। মাননীয় মন্ত্রী, অবশ্য যারা গবেষক তারা বাস্তবিকই খুবই, কারণ তারা ইতিহাসে তারা অবদান রেখে যান। তারা হয়তো সমসাময়িক কালে রাষ্ট্রের কাছ থেকে তেমন স্বীকৃতিও পান। কিন্তু গবেষণা করার জন্য বরাদ্দ পাচ্ছেন না কেন? বরাদ্দ পাচ্ছেন না, আমরা যেহেতু সরকারিভাবে কাউকে নিয়োগ করি নাই, যা করতেছেন স্ব উদ্যোগে। তবে আমি যেহেতু ঘটনাটা উঠলো, আমি নিলাম, আমরাও কিছু গবেষণার জন্য সেল ও অচিরেই আমার মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা করবো একটা সেল গঠন করার জন্য। কারণ আসলে প্রকৃত ইতিহাস, তথ্য, খালি আবেগের কথা নয়, তথ্য সমৃদ্ধ একটা ইতিহাস সেটা অবশ্য তৈরি হয়। এর মধ্যে এটা অবশ্য আছে আমাদের, যে বাংলাদেশের স্বাধীনতা 31 খণ্ডে হাসান হাফিজুর রহমান সাহেব যেটা লিখে গেছেন, তবে ধরেন 15 খণ্ডে, কিন্তু সেই সময়টা তাৎক্ষণিকভাবে আসলে ইতিহাসটা সাথে সাথে লেখা, মানে অনেক সময় আবেগ থাকে, অনেক কিছু থাকে। ইতিহাস যত পরে লেখা হয় তত তথ্যপাত্য সত্যতা বেরিয়ে আসে।
তবে আমার মনে হয় এটা খুব উপযুক্ত সময় আমাদের সেগুলোকে আরও বিস্তৃতভাবে, কারণ সেই কথাগুলো সঠিক লিখেছেন 15 খণ্ডে, কিন্তু আরও বিস্তৃত যে ঘটনা হয়েছে সেগুলো আমার আরো মনে হয় বিস্তৃতভাবে কাজ হওয়া কাজ দরকার। হওয়া মাননীয় দরকার। মন্ত্রী, আমরা আসবো আপনার কাছে এবং জনাব আফসান চৌধুরী আপনার কাছেও আসবো। আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, কথা বলছি দাম দিয়ে কিনেছি বাংলা, 25শে মার্চ, আজ জাতীয় গণহত্যা দিবসে। থাকুন আমাদের সাথে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। প্রিয় দর্শক, আবারও স্বাগত। দাম দিয়ে কিনেছি বাংলা আমাদের আজকে বিশেষ আয়োজন। সারাদিনের সংবাদের পাশাপাশি সন্ধ্যা থেকে আমরা কথা বলছি 25শে মার্চ, কাল রাতে জাতীয় গণহত্যা দিবসে। মাননীয় মন্ত্রী, বিরতির আগে আপনি কথা বলছিলেন, আমরা একটু বিরতির পর যদি জনাব আফসান চৌধুরী আপনাকে দিয়ে আবারও একটু এই আলোচনাটাই ফিরতে চাই। সেটি হচ্ছে যে একদিকে তো আন্তর্জাতিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে ওয়েস্টে সে সময় যারা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন তাদের বিভ্রান্তিমূলক, অস্বীকারমূলক কিছু, ইভেন দেশেও আমাদের অনেক রাজনৈতিক দলকে অস্বীকারমূলক এবং বিভ্রান্তি স্টেটমেন্ট দেখি মুক্তিযুদ্ধ নিয়ে। কিন্তু আরেকটি বিষয়, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ যে জনযুদ্ধ, যেটি আপনি সবসময় বলেন, সেটিও কি আসলে সরকার বা বড় রাজনৈতিক দলের দিক থেকে ঠিকঠাক অ্যাড্রেস করা হচ্ছে? মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ হিসেবে না দেখে আমরা তো এটা অনেকটা যেন রণাঙ্গন, রণযুদ্ধ জি, দেখে। রণাঙ্গনের বিষয়, এটা ঠিক মর্টার সেল গোলার বিষয় হয়ে গেছে। আপনি যদি এটা নিয়ে মন্তব্য করেন, এটাও কি সরকার অ্যাড্রেস করা দরকার যে আমাদের ধন্যবাদ। মুক্তিযুদ্ধকে দেখার দৃষ্টিভঙ্গিটা কি হবে? ধন্যবাদ। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি প্রতিদিন যখন করি আমি তখন দেখতে পাই যে কত বিস্তৃত ছিল যুদ্ধটা। আমাদের যদি আপনি যেটাকে ডেনায়াল বলছেন, অস্বীকার বলছেন, সে অস্বীকার আমি বলবো না, আমাদের অজ্ঞানতা বলবো যে আমরা জানি না কত বিস্তৃত ছিল। যেমন আমি ছোট একটা বিষয় করি যে আমার ক্লাসে যারা পড়তে আসে, আমি একাধিক বিষয় পড়াই, কিন্তু যেই আমার ক্লাসে পড়বে তার পরিবারের 71-এর অভিজ্ঞতা তাকে লিখতে হবে। এটা একেবারে ম্যান্ডেটরি। এটা না করলে তুমি অন্য পরীক্ষায় তুমি পাশ করতে পারবে না। তার ফলে কি হয়, ওরা কিন্তু জীবনে প্রথমবার ওরা গিয়ে ওর পরিবারকে জিজ্ঞাসা করে তুমি কি করছিলে, এবং ওদের জন্য একটা একটা আশ্চর্য অভিজ্ঞতা। এরকম এরকম হয়েছে, আমাকে বলে যে স্যার আমরা ভাবতেও তো পারি না। তো আমার মনে হয় সরকার যেটা করতে পারে, এটাই তো জনযুদ্ধ। মানুষকে তো আর বন্দুকগুলি তার করতে হয় না, মানুষকে যুদ্ধে অংশগ্রহণ। তো আমার যেটা মনে হয় সরকার যেটা করতে পারে, সরকার যদি এই বিষয়টাকে করে ফেলে যে তোমার পরিবারের ইতিহাসটা তুমি লেখো, পরিবারে কি 71-এ করেছিল তোমার দাদা যে ওই সময় হয়েছিল, তাহলেই তো জানা হয়ে যায়। একটা বিশাল একটা জানা, এবং সেটাই হচ্ছে জনযুদ্ধের ইতিহাস। আমি আজকে একটা পত্রিকায়, একটা অনলাইনে, কি ধরনের উদ্যোগ বা প্রক্রিয়া হতে পারে এটি করার জন্য? প্রত্যেকটি যদি ইউনিভার্সিটিতে বোধহয় বলা হচ্ছে যে এই সাবজেক্টটাকে কম্পালসারি করতে হবে 71। আমার মতে স্কুল পর্যায়ে থেকেও তারা জেনে আসুক, স্কুল পর্যায়ে বরং আরো সুবিধা জানা। তারা তার পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, পাড়ার মুরব্বীর সঙ্গে জিজ্ঞেস করুক 71 সালে কি হয়েছিল। আর তো কোনো কিছু করার দরকার নেই, জিজ্ঞেস করে এসে তারা জানাক। আমি এই জন্য বলছি, আমি একটা ঘটনার কথা বারবার বলি, আজকে ওটা লিখেছি যে একটা এই কি বলে কুমিল্লার বর্ডার দিয়ে পার হবার সময় 15-16 বছরের একটা মেয়ে, ওরা হিন্দু মানুষ, পার হয়ে চলে যাচ্ছে যান বাঁচাবার জন্য। ওই কচুরিপানার ভেলা যখন একটা মহিলা যার হাতে বাচ্চা ছিল সে ভয় পেয়ে গেছে, তখন এই মেয়েটা হাতটা ছেড়ে দিয়ে পানিতে তলিয়ে গেছে যাতে কচুরিপানাটা আর একটু উপরে উঠে। আমার সারা জীবনে আমি এত হাজার হাজার ঘটনার কথা বলি, এই ঘটনার সঙ্গে তো তুলনা করতে পারবো না। আমি মনে করি এগুলো আমাদের জানাবার দায়িত্ব। এবং যদি আমাদের চর্চায়, আমাদের শিক্ষকদের চর্চায়, আমাদের গবেষণার চর্চায়, আমাদের রাজনীতির চর্চায় এই সাধারণ মানুষের অভিজ্ঞতাগুলো আসে, তাহলে কিন্তু আমাদের বিস্তৃতিকরণটা ঘটবে। এটা খুব স্বল্প সংখ্যক মানুষের যুদ্ধ না, এটা সবার যুদ্ধ। এই সবার যুদ্ধ আপনাকে বিশ্বাস করার দরকার নেই, কাউকে বিশ্বাসও করতে হবে না, শুধুমাত্র আপনার প্রমাণটা রয়েছে, আপনি প্রমাণটাকে সন্ধান করার প্রক্রিয়াটা চালু করুন, তাহলে আপনি জানতে পারবেন। তখন আর কি হয়, রাজনীতিবিদরা বললো যেমন 30 লাখ মরেনি। আমি একটা কথা বলি, যে জানলো কি করে যে 30 লাখ মরেনি? আমি বুঝলাম, আমিও মানলাম না 30 লাখ মরে নাই, কিন্তু 35 না 25 না 20 এটা তো জানতে হলে তো একটা কাজ করতে হবে, তো সেটা তো করেনি। কিন্তু এই যে রাজনীতিকরণ হয়েছে ইতিহাসে, এটাই আমি খুব
মনে করি যে এইটা নিন্দনীয়। মাননীয় মন্ত্রী, ইতিহাসের রাজনীতিকরণ হচ্ছে বা হয়েছে। আমি ওনার সাথে একমত, যেটা যে জনযুদ্ধ। আমি আমি মহান পার্লামেন্টে বলেছি যে আজকে যদি আমরা রাষ্ট্রীয় খেতাবের দিকে তাকাই তো মনে হবে যে এটা সেনা যুদ্ধ ছিল, সেনাবাহিনী বোধহয় কর্তৃত্ব জি। ছিল, কিন্তু পুরো যুদ্ধটা পরিচালিত হয়েছে মুজিবনগর সরকার কর্তৃক। এবং সরকারের সমস্ত কিছু, অস্ত্রের ব্যবস্থা, খাবার ব্যবস্থা ভারতীয় সরকারের সাথে নেগোশিয়েট কে করেছে? মুজিবনগর সরকার। এবং এই পলিটিক্যাল মানে জনযুদ্ধ হয়েছে সমস্ত 7.5 কোটি মানুষের মধ্যে, ওই 10-20 লাখ কুলাঙ্গার বাদ দিলে সমস্ত মানুষের কন্ট্রিবিউশন আছে। প্রতিটা মানুষের এই যুদ্ধের জন্য অনেক অবদান আছে। এবং আমি এক জায়গায় কথাও বলেছি পার্লামেন্টে, দেখুন আমরা যারা অন্তপক্ষে ভারতে চলে গেছি, যে একটা নিরাপদ জায়গায় ট্রেনিং দিয়েছি, অস্ত্র নিয়েছি, খেয়েছি, থেকেছি, আমাদের একটা মোটামুটি নিরাপত্তা ছিল। তারপরে যুদ্ধ আসলে ওই কদিন আমি নিরাপত্তাহীনতায় ছিলাম। কিন্তু এই দেশের 7.5 কোটি মানুষ যে যারা ছিল এই দেশের মধ্যে, 6 কোটি লোক, তারা কিন্তু প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগত। পাকিস্তানিদের দালাল কয়েকটা বাদ দিয়ে প্রতিটা মুহূর্তেই সমস্ত জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগত। কখন এই পাক হানাদার বাহিনী এসে উপস্থিত হয় বা তাদের দোসররা এসে উপস্থিত হয়, কি করে, প্রতি মুহূর্তেই তারা একটা আতঙ্কে থাকতো। কিন্তু সেই দিক দিয়ে এই যে জনগণের এত আতঙ্কের পরেও তারা মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, সে জানে যে আজকে আশ্রয় দিচ্ছি, কালকে ক্যাম্পে খবর চলে যাবে, পরশু দেশে বাড়িঘর গ্রাম পুড়িয়ে দিয়ে দেবে, তারও তারা পরোয়া করেনি। এই অবদান কোনোদিনই মানে অস্বীকার, এটা একটা জনযুদ্ধ। এবং আমরা জনযুদ্ধকে রূপ দেওয়ার জন্য ইতিহাসটা ওইভাবে এখনো তৈরি হয়নি। মুশকিল হচ্ছে এখন শুধু। কিন্তু যেটি আফসান চৌধুরী বললেন, মাননীয় মন্ত্রী, যদি হ্যাঁ। একটু অ্যাড্রেস করেন যে স্কুল পর্যায়ে থেকে আমি যদি সেটাই আজকেও সকালবেলা বলেছি, যেমন 25শে মার্চ সম্বন্ধে আমি বলেছি যে আমি সিদ্ধান্ত নিয়েছি, সরকার অনুমোদন চাইব, যে ক্লাস 1-এ 1 লাইন বোর্ডে লিখে দিবে, সব ছেলেরা লিখবে, প্রতিটা ছাত্র। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে। দ্বিতীয় শ্রেণীতে এসে আরেক লাইন, আর 2 লাইন বাড়াই দেওয়া হবে। 1970 সালে দেশের মানুষ ভোট দিয়ে বঙ্গবন্ধুকে জয়ী করে তারা বাঙালির হাতে ক্ষমতা না দিয়ে 30 লক্ষ লোককে হত্যা করেছে। এইটুকু সে হজম করেছে। ক্লাস 3-তে এসে আরেকটু, পাকিস্তানিরা 23 বছর বাঙালিদের শোষণ করেছে, তাদের মানে অধিকার দেয় নাই, সেই জন্য বঙ্গবন্ধু 6 দফা দিয়েছেন, পরে তাও মানে নেই, 70-এর নির্বাচনেও ক্ষমতা হস্তান্তর করে নেই, এবং তারা 30 লক্ষ লোককে এইভাবে হচ্ছে। 5ম শ্রেণীতে এসে আরেকটু বেশি, 1947 সালেই দেশ স্বাধীন, বাঙালিরা দেশ স্বাধীন করেছে, বাঙালিদের ভোটে দেশ স্বাধীন হয়েছে। সেই বাঙালিদের 56% ছিল বাঙালি পাকিস্তানের, তাদের মায়ের ভাষা বাংলাকে স্বীকৃতি দেয় নাই। তখন থেকেই বাঙালিরা বুঝতে পেরেছে যে এই দেশের এই মানে মূল স্বাধীনতা তারা পায় নাই। মানে তাদের পাকিস্তান রাষ্ট্রের স্বাধীন হইল, বাঙালি স্বাধীন হয় নাই। কাজেই তারপর ধীরে ধীরে একটু ক্লাস 7-এ গিয়ে আরেকটু ব্রড করে, 9-10-এ গিয়ে আরেকটু ব্রড করে, অর্থাৎ প্রত্যেকটা লোক জানবে। আরেকটু চিন্তা করেছি, আমরা ধরেন 25শে মার্চ 4:30 পাক হানাদার বাহিনী সারেন্ডার করেছিল। 1 মিনিট সারা দেশে বিগল বাজবে। আমি এখন ক্যাসেটে করে যদি দেই, প্রত্যেক দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে আছে ক্যাসেট, মানে এর বাড়িতে ক্যাসেট বাজাবে 1 মিনিটে, এবং সব স্তব্ধ হয়ে যাবে, গাড়ি চলবে না, ঘোড়া চলবে না, আপনি চলতেছেন, হাঁটতেছেন, আপনি দাঁড়ায় যাবেন, ট্রেন চলতেছে থেমে যাবে, লঞ্চ চলতেছে থেমে যাবে। তখন সবার মনে একটা প্রশ্ন আসবে, ঘটনাটা কি, কি জন্য আমি থামলাম? যে আমাদের 30 লক্ষ লোক পাকিস্তানি হানাদার বাহিনী মারছিল, দেশের স্বাধীনতার জন্য এই ত্যাগ শিখবে। তাহলে মানুষের মনে এই প্রশ্ন, এইভাবে এটাকে গ্রাসরুটে না নিলে, আমরা যেভাবে আজকে আসি, আমরা সত্যিকার ইতিহাসটা মানুষকে জানাতে পারিনি বলেই আজকে এই সমস্ত কথা বলতে সাহস পাচ্ছে বা বলে পার পাচ্ছে।
যে এই দেশে 30 লক্ষ লোক মরে মরে নাই, বা জামাত ইসলাম এখনো রাজনীতি করার সুযোগ পাচ্ছে, জি। এখনো জামাত ইসলামের সম্পদ বাজেয়াপ্ত হয় নাই। আমাদের এই সমস্ত দুর্বলতার জন্য, বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যা করার পর 10 বছর জিয়াউর রহমান দেশ শাসন করেছে, 10 বছর এরশাদ, 10 বছর খালেদা জিয়া, এই 30 বছরই পাকিস্তানি ভাবধারায় এটাকে একটা আবার ধর্মীয়ভাবে সাম্প্রদায়িক একটা রাষ্ট্র পরিণত করেছিল। পাকিস্তানিরা 34 বছরের সাম্প্রদায়িকতা, 23 বছর সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে, 30 বছর আবার সেটাকে নার্সিং করেছে। কাজে এই যে আমরা এক কথায় মূলোৎপাটিত করে দেবো সাম্প্রদায়িকতার, মুখে বলছি, বাস্তবে পারছি না, যার উদাহরণ এখন আমরা দেখছি। কারণ এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। মানুষকে যখন আপনি সচেতন করতে পারবেন, তখন মানুষই এদেরকে ধরিয়ে দেবে। এই পুলিশ মিলিটারি লাগবে না, যে কারা এই জঙ্গি এদের ধরো, যখন আপনি তাকে সচেতন করতে পারবেন। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। Yes. আমাদের একদম শেষ পর্যায়ে শেষ মন্তব্যটি নিতে চাই জনাব আফসান চৌধুরী। আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের গণহত্যার, এই বিষয়ে সরকারের পদক্ষেপগুলো কি হতে পারে, যদি আপনি আপনার অভিজ্ঞতায় আমাদের জন্য দুটো মন্তব্য করেন। ধন্যবাদ। আমি যেটা মনে করবো যে সরকার যখন পদক্ষেপ নিচ্ছেন, মোজাম্মেল ভাই যে কথাটা বললেন যে প্রক্রিয়া চালু হয়ে প্রস্তুতি, আমিও মনে করি এইটা প্রক্রিয়া প্রস্তুতিটা থাকতে হবে। কারণ গণহত্যার স্বীকৃতি অর্জন করাটা খুব বেশ সময় সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ ব্যাপার। অতএব এইভাবেই কাজটা করা উচিত। আশা করি তারা প্রস্তুত। তার সাথে সাথে আসলে আমার আন্তর্জাতিক স্বীকৃতির চেয়ে বেশি আমার দেশের মানুষ জানুক, এটা চাই। এই প্রক্রিয়াটা চালু করা দরকার। আপনার আশাবাদ বুঝতে চাই মাননীয় মন্ত্রী, আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নে আমি- অন্তত গণহত্যার সময়কালটি। সময়কালটি আমি বিশ্বাস করি, আমি আশাবাদী খুবই। কারণ আমি যে বলেছি যে স্বদেশের নাগরিকদেরকে দেশি মানুষ এইভাবে মারে নাই। 25শে মার্চ আমরা পাকিস্তানের অংশ ছিলাম, 26শে মার্চ আমার স্বাধীন। তো 25শে মার্চে যে মারলো, কাদেরকে মারলো? সে দেশের নাগরিককে মারছে। কাজে এইটা বৃথা যেতে পারে না। আপনাকে জি আর যেটা বলতেছি যে আমাদের যে সমস্ত অত কিছু ভুল ত্রুটি আছে, যে আমরা ইতিহাসকে সেভাবে জাতির সামনে তুলে ধরতে পারি নাই, সেই ব্যর্থতাকে আমাদের সেই রাজনৈতিক দলের ব্যর্থতার বিষয়টিও আপনি কাটিয়ে উঠাতে হবে। মানুষের যেতে হবে। জি, মাননীয় মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং একই সাথে আফসান চৌধুরী গবেষক, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দর্শক, আমাদের এবারের অতিথিদের সাথে প্রথমে পরিচিত হয়ে আছেন শাহরিয়ার কবির, সভাপতি 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, আছেন মারুফ রসুল, সামাজিক গণমাধ্যম কর্মী, একই সাথে গণজাগরণ মঞ্চের কর্মী। আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাই, আমরা খুব একটা সময় পাবো না। জনাব শাহরিয়ার কবির, আমি আপনাদের দুজনকে বিশেষভাবে এই পর্বে একসাথে আমন্ত্রণের একটি বড় কারণ হচ্ছে, একদিকে জনাব শাহরিয়ার কবির, আপনি আমাদের যে বিখ্যাত খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতি ইতিহাসে যে আন্দোলন, সেটি হলো বিশেষ করে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে যেটি ছিল গণ আদালত, এবং মারুফ রসুল আপনাকে নিয়ে আসার একটা বড় কারণ সেটি হচ্ছে গণজাগরণ মঞ্চ, যেটি একটি বড় গণজাগরণ বাংলাদেশে ঘাতক দালালদের বিচারের প্রশ্নে। কিন্তু 46 বছর পরে বাংলাদেশের যে এত বড় নারকীয় একটি গণহত্যা 1971-এর 9 মাস, আমরা যদি সময় আয়তন বিবেচনায় নিই, এত বড় নারকীয় গণহত্যার খুব বেশি নজির পৃথিবীতে পাওয়া যায় না। জনাব শাহরিয়ার কবির, আমরা 46 বছর লাগিয়ে দিলাম কেন, বিশেষ করে রাজনৈতিকভাবে উপলব্ধি করার ক্ষেত্রে কিংবা জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করার ক্ষেত্রে? না, সেটা সরকার দেরি করেছে, কিন্তু আমরা তো নাগরিক সমাজ। শহীদ জননী জাহানারা ইমামি তো এই কর্মসূচিটা শুরু করেছিলেন 24 বছর আগে। এই যে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যেটা হলো, আমরা 24 বছর ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণহত্যার কালরাত্রিতে সমবেত হচ্ছে। এই যে জগন্নাথ হল যেটা দেখানো হলো, শহীদ মিনারে সমবেত হয়ে আমাদের একটা সংক্ষিপ্ত আলোচনা থাকে, মশাল প্রজ্বলন হয়, সেই মশালের আলোয় মোমবাতি নিয়ে আমরা এই জগন্নাথ হলে বদ্ধভূমিতে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসি। এই যে মোমগুলো দেখলেন, এগুলো সেই শহীদ মিনার থেকে গেছে। তো এই কর্মসূচিটা কিন্তু আমরা 24 বছর করে যাচ্ছি, এবং সরকারের বিভিন্ন সময় সরকারের মন্ত্রীরাও এসছেন। কিন্তু এটা মনে রাখতে হবে, 75-এর পর বেশিরভাগ সময় বাংলাদেশে ক্ষমতায় ছিল স্বাধীনতা বিরোধীরা, গণহত্যাকারীরা, তাদের সহযোগীরা। তারা স্বাভাবিকভাবে এগুলোকে তো আগ্রহ দেখাবে না।
আমাদের সরকারও ক্ষমতা আসার 9 বছর পার হয়ে গেছে। আমরা এর আগে আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালনেরও একটা উদ্যোগ নিয়েছিলাম, সেটাও যেহেতু সরকারি স্বীকৃতি নেই সেটাও আমরা পাইনি। তো এখন দেরিতে হলো স্বীকৃতিটা এসছে। তো এ ব্যাপারে ওই যে কিন্তু স্বীকৃতির প্রশ্ন যদি একটু পরিষ্কার করেন, একটি হলো 25শে মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে করার দাবি, আরেকটি হলো আমাদের এই যে 9 মাস যে গণহত্যা হয়েছে পাকিস্তান করেছে সেটি কি আদৌ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটা কি হবে? না, 25শে মার্চের এই দাবিটা, এটা যদি 2015 সালের আগে সরকার আনুষ্ঠানিকভাবে এটা একটা উদ্যোগ নিত হয়তো বা করা যেত, কিন্তু 2015 সালের 11 সেপ্টেম্বর জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস, যেখানে বাংলাদেশ এখানে সমর্থন করেছে, অনুসমর্থন করেছে, উপস্থিত ছিল। এরপর বাংলাদেশ নতুন করে বলতে পারে না যে একবার তারা 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করে বাংলাদেশ আবার বলবে যে না 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করতে হবে। এই সুযোগ আমরা 2015 সালে হারিয়েছি। কিন্তু বাংলাদেশের 9 মাসের গণহত্যার স্বীকৃতি এটা নিশ্চয়ই আমরা পেতে পারি। আর্মেনিয়া যদি পেতে পারে, রুয়ান্ডা যদি পায়, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকস্ট ভিকটিম যে দেশগুলো তারা যদি পায়, বাংলাদেশ চেষ্টা করলেও পাবে। কিন্তু এর জন্য একটা বিরাট হোমওয়ার্ক তো করতে হবে। সেটা নিয়ে আমরা গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বসেছি, আমাদের কৌশলটা কি হবে 1, 2, 3 করে, যে ওই সময় 71 সালে যে দেশগুলো আমাদের গণহত্যা নিন্দা করেছিল তাদেরকে প্রথমে বলতে হবে তাদের পার্লামেন্টে একটা প্রস্তাব পাশ করবার জন্য এই গণহত্যাকে নিন্দা করে। তো এরকম বেশিরভাগ পার্লামেন্টে যদি বেশিরভাগ দেশ যদি গণহত্যাটাকে স্বীকৃতি দেওয়ার অর্থটা হচ্ছে গণহত্যাকে পার্লামেন্টে প্রস্তাব করে নিন্দা করতে হবে। তো সেইটা পাওয়ার পরেই আমরা যদি জাতিসংঘে যাই তখন হয়তো পাকিস্তান বা তার সহযোগীদেরকে নিরস্ত্র করতে পারবো। কিন্তু এখন ওই ক্ষেত্র তৈরি না করে আমরা যদি জাতিসংঘে যাই সঙ্গে সঙ্গে আমাদের প্রস্তাব নাকচ হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে 25 মার্চ নিয়ে এই বিভ্রান্তিটা হয়েছে ওই আমাদের যে পার্লামেন্টে যে প্রস্তাবটা নেওয়া হয়েছিল ওইখানে শব্দ চয়নের ক্ষেত্রে একটু ভুল হয়েছে। যেটা আমাদের প্রস্তাবে বলা হয়েছে 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে এবং এই দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হবে। এই দিবস না বলে সেখানে যদি বলতো 9 মাসের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি উদ্যোগ নেওয়া বলে তাহলে ঠিক হতো। এটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বুঝিয়ে বলেছি। তো এটা নিয়ে এখনো বিভ্রান্তি আছে, কারণ অনেকেই এখনো ওই উচ্ছ্বাসের মধ্যে আছে যেভাবে আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছি 25শে মার্চকে আমরা করতে পারবো। যেমন আজকে বঙ্গভবনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের যে কর্মসূচিটা উদ্বোধন করলেন 30 লক্ষ শহীদের স্মরণে 30 লক্ষ বৃক্ষরোপণ, সেখানে ভারতীয় হাই কমিশনার কিন্তু একই ভুল করলেন। তিনি বললেন হ্যাঁ বাংলাদেশ যদি বলে 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস করতে হবে, ভারত বাংলাদেশের এই দাবির পাশে থাকবে। তো এটাতে সবাই খুব তালি দিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো বলছি এখন আর 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করবার কোনো সুযোগ নেই। সুযোগ আছে যেটা সেটা কাজে লাগাতে হবে, তবে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পিতভাবে সমন্বিতভাবে সরকারকে নাগরিক সমাজকে যুক্ত করতে হবে, প্রবাসী বাঙালিদেরকে এর সঙ্গে যুক্ত করতে হবে, অনেক কাজ করতে হবে এর জন্য। সকলকে যুক্ত করতে হবে। সেখানে যদি একটা বড় প্রশ্ন আসে তরুণদের, এমনিতে আমরা একটা দীর্ঘ সময় ধরে একটা পলিটিক্স অফ ডিনায়াল, অস্বীকারের মধ্যে আছি, যেটি একটু আগে যখন বিরতির আগে আমাদের যে অতিথি ছিলেন জনাব আফসান চৌধুরী ছিলেন, গবেষক ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আকম মোজাম্মেল হক, সেখানেও আমরা বলেছি যে এই যে ধরুন একটা তো অস্বীকার যে এখানে গণহত্যা হয়নি, অস্বীকার যে এত সংখ্যক লোক 30 লক্ষ লোক হত্যা করা হয়নি, এত সংখ্যক 4 লক্ষের অধিক নারী ধর্ষণ করা হয়, এরকম একটা বিভ্রান্তিকর এবং অস্বীকারমূলক রাজনীতির মধ্যে তরুণরা কি করে ঠিক জায়গায় পৌঁছাতে পারবে বাংলাদেশের রাজনৈতিক উপলব্ধি, সেটি আপনি কিভাবে দেখেন? প্রথম বিষয়টি হচ্ছে যে শাহরিয়ার ভাই যে কথাটি দিয়ে শুরু করেছিলেন যে আমাদের আসলে 75-এর পরে একটি দীর্ঘ সময় তো স্বাধীনতা বিরোধীরা এই ক্ষমতায় ছিল। সুতরাং এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি কিন্তু স্বাধীনতা বিরোধীরাই রাষ্ট্র ক্ষমতায় এসে এই বিভ্রান্তিগুলো তৈরি করেছে। পাঠ্যপুস্তকে যেমন তৈরি করেছে, আমাদের রাষ্ট্রীয় মানে সরকারি প্রচার মাধ্যমে ওই বিভ্রান্তিগুলোকে চালানো হয়েছে। এখন যে প্রশ্নটি এসছে বর্তমান সময়ে আমরা যে জায়গাটি দেখছি সেটি হচ্ছে এখন সামাজিক গণমাধ্যমের যোগাযোগটা বেড়ে যাওয়ার কারণে হোক বা ইন্টারনেট ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গঠনের কারণেই হোক, এখন কিন্তু যোগাযোগগুলো খুব দ্রুত তৈরি হচ্ছে। বিভ্রান্তিও খুব দ্রুত ছড়াচ্ছে, মানে দুটো বিষয় খুব দ্রুত ছড়াচ্ছে। এখন এই জায়গাটিতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে আন্তর্জাতিকভাবে কিন্তু এখন চক্রান্ত শুরু হচ্ছে, মানে যে চক্রান্তটা বুদ্ধিবৃত্তিক চক্রান্ত। 2011 সালে শর্মিলা বোসের যে বইটি ছিল ডেড রেকর্ডিং 1971, এবছরও জোনায়েদ আহমেদের একটি বই প্রকাশিত হয়েছে। তো এই যে এই বইগুলো প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তারা একটা ডিনায়াল, এতদিন ব্যাপারটা ছিল বাংলাদেশের ভেতরে, দেশীয় পরিসরে, এখন এটা আন্তর্জাতিক পরিসরে চলে গেছে।
সুতরাং এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি হচ্ছে যে আমাদের সবচেয়ে মানে খুব দ্রুততম সময়ে তরুণদের কাছে বা মানে যে কোনো একটি প্রজন্মের কাছে পৌঁছানোর উপায়টি হচ্ছে পাঠ্যপুস্তক। সুতরাং আমাদের পাঠ্যপুস্তকটাকে যদি আমরা একটি বড় মাধ্যম হিসাবে নিতে পারি যে এটি একদম খুব দ্রুত চলে যাবে এবং এটা তাকে পড়তেই হবে, সে পড়তে বাধ্য। তাছাড়া যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যদি আমরা কাজ করি, যেমন বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট আছে জেলা তথ্য বাতায়ন নামে। এই জেলা তথ্য বাতায়ন থেকে একদম গ্রাম পর্যন্ত তথ্য কিন্তু আমরা নিতে পারি ইচ্ছে করলে। কিন্তু খুব দুঃখজনক হচ্ছে এই গত 8 বছরে ওই ওয়েবসাইটে কোনো মানে আপডেট করা হয়নি। এখানে কিন্তু বধ্যভূমির ইতিহাস থাকতে পারে, এখানে যে কোনো গ্রামের যে শহীদ মুক্তিযোদ্ধারা রয়েছেন মুক্তিযোদ্ধাদের তালিকা পর্যন্ত এখানে থাকতে পারে, কিন্তু কোনো গ্রামের ইতিহাস তো অনেক পরের কথা, জেলার তথ্যই সেখানে ঠিক মতো দেওয়া হয়নি। তো এই যে সমস্যাগুলি তৈরি হচ্ছে, এই সমস্যাগুলোর কারণে আমরা আমাদের মধ্যে আমার মনে হয় একটি সমন্বয়ের জায়গা, যে শাহরিয়ার ভাই যেটি বললেন যে সকলকে একসঙ্গে সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে, এই জায়গাটি যদি হয় তাহলে সম্ভবত তরুণ সমাজের বিভ্রান্তি হওয়ার জায়গাটা আরো বেশি কমে আসবে। সমন্বয়টি কি করে করা যেতে পারে একটু করে বোঝার চেষ্টা করব। আসি একটি ছোট্ট বিরতির। প্রিয় দর্শক, থাকুন দাম দিয়ে কিনেছি বাংলা 25 মার্চ কাল রাতের আমাদের এই বিশেষ আয়োজনে। আসছি একটি ছোট্ট বিরতির পর। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আমরা আছি জাতীয় গণহত্যা দিবসের বিশেষ আয়োজনে দাম দিয়ে কিনেছি বাংলা। আমি যদি একটু জনাব শাহরিয়ার কবির আবারও আপনার কাছে যেতে চাই, যে খুব বেশি আর সংখ্যার আলোচনায় না, ক্যালেন্ডারের তারিখের আলোচনায় আর যেতে চাই না, যেটা বুঝতে চাই যে ইতিমধ্যে এটি পরিষ্কার যে বাংলাদেশের স্বাধীনতা কারো দানে নয়, আমরা রক্তের দামে কিনেছি। কিন্তু এই অহংকারটি আমরা তৈরি করতে পারলাম না কেন গোটা নেশনের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে, না ওটা তো যে আমরা বীরের জাতি, লড়াই করে জিতেছি। শুরুতেই বলেছে যে 75-এ কি হলো, আপনি বাঙালি জাতীয়তাবাদ সংবিধান থেকে তুলে দিলেন, ধর্মনিরপেক্ষতা তুলে দিলেন, তার মানে বাঙালি জাতীয়তাবাদ তোলা মানে আমার 5000 বছরের জাতিসত্তার ইতিহাস সেটা চলে গেল। আমার অহংকারের জায়গাটা থাকলো কোথায়? সৌদি আরব থেকে আসলো ওহাবিবাদ, মদদিবাদ, সেটা আমার পরিচয় হয়ে গেল। তো সেই জন্য আমরা বলছি যে এই গণহত্যা দিবসের স্বীকৃতিটা কিন্তু আমাদের কাজটাকে অনেক সহজ করে দিয়েছে। এখন অন্তত আমাদেরকে বোঝাতে হবে না এই গণহত্যাটা কারা করেছিল, কেন করেছিল। এখন পাঠ্য বইয়ে আজকে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও আমাদের এই শহীদ মিনারের সমাবেশে বললেন আগামী বছরই পাঠ্যপুস্তকে গণহত্যা প্রাইমারি থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত এটা যুক্ত হবে। যুক্ত হলে ছাত্ররা কি জানবে কারা করেছিল। জামাতে ইসলামী, রাজাকার আলবদর আল শামস কেন করেছিল? ইসলামের জন্য করেছিল, ইসলাম রক্ষার জন্য, পাকিস্তান অখণ্ডতা রক্ষার জন্য। ইসলামের নামে তারা গণহত্যাকে, মানবতা বিরোধী অপরাধকে, যাবতীয় সন্ত্রাসকে বৈধতা দিয়েছে, যা এখনও কিন্তু তারা দিয়ে যাচ্ছে। এখনকার ব্লগার হত্যা বলুন কিংবা ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন জীবনধারায় যারা বিশ্বাসী তাদের হত্যা করছে। এই রাজনীতিটা কিন্তু 71-এ সেই গণহত্যার রাজনীতি, জামাতের রাজনীতি, মওদুদিবাদী রাজনীতি, এটা এখন সহজ হয়ে গেল। তো ওই শিশুকাল থেকে আমাকে এটা বাচ্চাদেরকে বোঝানো যে এই রাজনীতিটাই তো 72-এর সংবিধানে বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন। আমাদেরকে ওইখানে ফিরে যেতে হবে। বাংলাদেশের বাচ্চাদেরকে যদি আমি সন্ত্রাস থেকে মুক্ত রাখতে চাই, জঙ্গিবাদের পথে যদি যেতে দিতে না চাই, জেহাদি যে মনোজগতে জেহাদ তৈরি হয়েছে, অন্ধকার তৈরি হয়েছে, সেখান থেকে যদি তাদেরকে ফিরিয়ে আনতে চাই, ওইখানে ফিরে যেতে হবে। ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ওইটাই গণহত্যার রাজনীতি। ওই গণহত্যার রাজনীতি যতদিন থাকবে, ধর্মের নামে যতদিন রাজনীতিটা থাকবে, ততদিন আমাদের ছেলেদের এই অহংকারের জায়গাটা থাকবে না। আত্মপরিচয়ের সংকটের কারণেই তরুণরা বিপথে যাচ্ছে। সেজন্য আমার 5000 বছর অহংকার, 71-এর মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ আমার ওই চেতনাগুলো, আমার বাঙালিত্বের পরিচয়, হাজারো অর্জন আছে আমার বাঙালিত্বের ইতিহাসে। সেই অর্জনটা সম্পর্কে তরুণরা যখন জানবে, তখন তারাই কিন্তু বাংলাদেশকে একেবারে বিশ্বের সর্বোচ্চ মর্যাদা আসনে নিয়ে যেতে পারবে। মারুফ রসুল, আপনি নিজে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট। আমি যদি ছোট্ট করে একটু বুঝতে চাই, সেটি হলো যে ধরুন এখন সরকার উদ্যোগ নিল পাঠ্যপুস্তকে, কিন্তু আমরা তো সরকার বদলের সাথে সাথে পাঠ্যপুস্তকও বদলে যেতে দেখি। ফলে আসলে কি হবে? প্রক্রিয়াটি অন্যভাবে নতুন প্রজন্মের মধ্যে
সঞ্চারিত করার অন্য কোনো প্রক্রিয়া দেখেন কিনা, অল্টারনেটিভ? একটি বিষয় হচ্ছে যে একটি কথা কিন্তু 2013 সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় থেকে আমরা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতি হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি, অর্থাৎ যে সরকারি দল থাকুক কিংবা যে বিরোধী দল থাকুক না, যে দলেই যে থাকুক না কেন, মুক্তিযুদ্ধের মৌল প্রশ্নে তাকে একমত হতে হবে। বাদবাকি উন্নয়নের বিষয়ে তার রাজনৈতিক দর্শন থাকতেই পারে। তো যখন এই জায়গাটি পরিষ্কার করতে হলে কিন্তু যে শাহরিয়ার ভাই যেটি বলেন, ধর্মভিত্তিক রাজনীতির জায়গাটি নিষিদ্ধ করতে হবে। যখন সেই বিষয়গুলো নিষিদ্ধ হবে তখন কিন্তু রাজনীতিতে মুক্তিযুদ্ধকে মানে প্রতিষ্ঠা করা সম্ভব, এবং রাজনীতিতে মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠা করা হলে আমাদের এই শঙ্কাটা আর থাকবে না যে সরকার বদল হলে তো আমাদের পাঠ্যপুস্তক অল্টারনেটিভও খুঁজতে হবে না। অল্টারনেটিভ খুঁজতে হবে না। আরেকটি বিষয়, যদি একান্তই অল্টারনেটিভের প্রয়োজনের জায়গাটি আসে, আজকে তো যোগাযোগের অনেকগুলো মাধ্যম রয়েছে, মানুষ জ্ঞান অর্জনেরও কিন্তু অনেকগুলো মাধ্যম রয়েছে। এখন এই যে যেমন সরকারের কখনো কখনো কিছু নীতি খুব প্রশ্নবিদ্ধ মনে হয়, যেমন ব্লগ যখন বন্ধ করে দেয়, আজকে যখন ব্লগ যদি বন্ধ করে দেয়, অথচ ব্লগ একটি উন্মুক্ত মাধ্যম, এখানে কিন্তু বাংলাদেশে 2005 সালের পর থেকে ব্লগে কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, এবং 2008 সালে ব্লগাররা একটা ক্যাম্পেইনই করেছিল যে সংসদে রাজাকার দেখতে চাই না। এই ক্যাম্পেইনটাই 2008 সালে ব্লগাররা শুরু করেছিল, এবং সেজন্য মৌলবাদীরা ব্লগারদের টার্গেট করেছে। হ্যাঁ, টার্গেট করেছে। সুতরাং আমরা ওই জায়গাগুলোতে, আমাদের ওই জ্ঞানের জায়গাগুলোতে, এই সোশ্যাল মিডিয়ার এই জায়গাগুলোতে যখন আমরা আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে আনতে পারবো, এবং সোশ্যাল মিডিয়া বলতে কেবল কিন্তু ফেসবুক না, কেবল টুইটার না, ধরো যাক যেমন ইউটিউবের একটা পরিসংখ্যান হচ্ছে, ইউটিউবে বাংলাদেশ কন্টেন্টের অধিকাংশ কিন্তু জামাতিদের দখলে, অথচ আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইচ্ছা করলেই পারে ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করে 5 মিনিট 7 মিনিটের ডকুমেন্টারি তৈরি করে ইউটিউবে রাখতে। ইউটিউবে বাংলাদেশের সরকারের কোনো চ্যানেল নেই। হ্যাঁ, এই বিষয়গুলো থাকা খুব জরুরি। আপনাকে খুবই বিশেষভাবে ধন্যবাদ, বিশেষ করে এই দিকে মনোযোগটি নিয়ে আসার জন্য। আমরা কথা বলবো আশা করি সরকারি কোনো কর্তৃপক্ষকে পেলে। শেষ মন্তব্য জানতে চাই জনাব শাহরিয়ার কবির, যে এই মুহূর্তে সরকারের জরুরি করণীয়টি কি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রশ্নে, যেটি আপনি শুরুতে একটু বলছিলেন, কিন্তু স্টেপটা কি নেবে, প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপটাই হচ্ছে যে যত গণহত্যার প্রমাণগুলো আছে, গবেষণাগুলো বাংলাদেশে হয়েছে, দেশের বাইরে হয়েছে, গণমাধ্যমের বয়ানগুলো, এগুলোকে একত্র করে সমস্ত দূতাবাসগুলোতে পাঠাতে হবে বাংলাদেশে, এবং বিদেশে আমাদের দূতাবাসগুলোতে পাঠাতে হবে। এবং একটা বিরাট সুযোগ সামনে তৈরি হয়েছে, 1 তারিখ থেকে 5ই এপ্রিল ইন্টার পার্লামেন্টারি সামিট হচ্ছে। 173টা দেশের 1000-এর উপর পার্লামেন্ট সদস্য বাংলাদেশে আসবেন। আমরা তাদের হাতে এগুলো তুলে দিতে পারি যে এই গণহত্যা বাংলাদেশে ঘটেছিল, প্রামাণ্য চিত্র আছে, আমাদের বহু প্রমাণ আছে। এই প্রমাণগুলো যদি তাদের হাতে তুলে দিতে পারি যে আপনারা দয়া করে আপনাদের পার্লামেন্টে বিষয়টা আলোচনা করুন, একটা প্রস্তাব পাশ করুন, এখান থেকে আমরা শুরু করতে পারি। আমাদের 350 এমপি আছেন, তারা তো এদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন। তারপর যেটা হচ্ছে, আমাদের সরকারকেও ওই সব আইন প্রণেতাদের সঙ্গে কথা বলতে হবে, এই তথ্যগুলো দিতে হবে আমাদেরকে। এই সেমিনার, যেমন 29 তারিখে একটা আন্তর্জাতিক সেমিনার এখানে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, এগুলো খালি সরকারিভাবে করলে হবে না, আমাদেরকে সুযোগ দিতে হবে এগুলো করার। কারণ আমরা জানি বিদেশে কারা এফেক্টিভলি কথা বলতে পারে এগুলো নিয়ে। সুতরাং দেশে বিদেশে এই তথ্যগুলো যদি আমরা বেশি করে বিলি করতে পারি, এবং আমি মনে করি গণহত্যাকে সারা পৃথিবী ঘৃণা করে, এটার পক্ষে কথা বলবার এক গণহত্যাকারীরা ছাড়া আর কেউ নেই, বোঝাতে হবে আমাদেরকে। জনাব শাহরিয়ার কবির, জনাব মারুফ রসুল, আপনাদের দুজনকে বিশেষভাবে ধন্যবাদ এরকম একটি সময় আমাদের সময় দেওয়ার জন্য। দাম দিয়ে কিনেছি